আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি বিজ্ঞানিকের নতুন আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের অধ্যায় ৭, যেটি রাসায়নিক বিক্রিয়া, এর লেকচার ১। আজকে আমরা এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের বেশ কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যেটি তোমাকে পরবর্তীতে অধ্যায় সম্পর্কিত যে কোনো কোশ্চেন সলভিং এ সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা রাসায়নিক বিক্রিয়া জানার আগে আমরা দুটি বিষয় সম্পর্কে একটু ধারণা নিই। একটি পদার্থের সাধারণত দুই ধরনের পরিবর্তন হয়। একটি হচ্ছে ভৌত পরিবর্তন, আর অপরটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, এই ভৌত পরিবর্তনটা কি ভাইয়া? এই ভৌত পরিবর্তনটা হচ্ছে যখন কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটবে না। আবার বলতেছি, যখন কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তবে তাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এক খণ্ড বরফকে যদি তুমি আহ, বাইরের কক্ষ তাপমাত্রায় রাখো, যেটা 25°C, তখন এই বরফ পরিবেশ থেকে তাপ গ্রহণ করে আস্তে আস্তে গলে কিসে পরিণত হবে ভাইয়া? তরল পানিতে পরিণত হবে। এই ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু কোনো অভ্যন্তরীণ কোনো রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটেনি। কি ঘটছে? এখানে জাস্ট পানি, বরফ থেকে পানিতে রূপান্তরিত হচ্ছে। এটা একটা ভৌত পরিবর্তন। কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কি ঘটে জানো? যখন কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে, আবার বলতেছি, যখন কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে এই পদার্থটা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা পদার্থে পরিণত হয়। আমরা এই পরিবর্তনটাকে বলবো রাসায়নিক পরিবর্তন। তাহলে এক্ষেত্রে কি হয়? পূর্বের পদার্থের, আমরা সাপোজ এখানে H2 প্লাস O2, এটাকে আমরা বলতে পারি H2O। এখানে দেখো, এই যে হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেন যুক্ত হচ্ছে, মানে নতুন পদার্থের সংস্পর্শে আসতেছে, তখন কিন্তু দেখো এই দুইটা পদার্থ কি হইতেছে? একটা নতুন পদার্থের রূপ নিচ্ছে। মানে দুইটা অণু বিক্রিয়া করে একটা নতুন পদার্থের রূপ নিচ্ছে। এখানে দেখো, H2O আছে, অক্সিজেনও আছে, বাট এদের পরিবর্তন ঘটে, এদের অভ্যন্তরীণ পরিবর্তন ঘটার ফলে এরা নতুন আরো একটি পদার্থে পরিণত হচ্ছে। এটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। বুঝতে পেরেছো? এরকম উদাহরণস্বরূপ অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে। আর আমরা এই যে এই রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে যখন নতুন পদার্থের সংস্পর্শে এসে অথবা একটা পদার্থ বাহ্যিক তাপমাত্রা অথবা চাপের অভাবে তার অভ্যন্তরীণ গঠনটা পরিবর্তিত হয়ে নতুন আরো একটি পদার্থে পরিণত হচ্ছে, তখন সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর এই রাসায়নিক পরিবর্তনটাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে ভাইয়া? এরকম তুমি বলতে পারো, সাপোজ মিথেনের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করবে, তখন কি হয় জানো? এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। দেখো, এখানে মিথেন এবং অক্সিজেন বিক্রিয়া করে দেখো সম্পূর্ণ ভিন্নধর্মী কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করলো। আচ্ছা, এখন এই রাসায়নিক পরিবর্তন বা এই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। চলো সে ভাগ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। দেখো, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ তোমরা লেখো আমার সাথে। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। দেখো,
এখানে এই যে রাসায়নিক বিক্রিয়া আমরা তিন ক্ষেত্রে মানে তিনটা বিষয় বিবেচনার উপরে আমরা এই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা শ্রেণী বিভাগ করব। প্রথম যে বিষয়টা আমরা বিবেচনা করব সেটা হচ্ছে বিক্রিয়ার দিক বিবেচনায়। দেখো, যে রাসায়নিক বিক্রিয়াটা হবে সে বিক্রিয়াটা কোন দিকে যাবে সেটাকে আমরা বিক্রিয়ার দিক বিবেচনায় আমরা যদি শ্রেণীবিভাগ করি তাহলে হবে বিক্রিয়ার দিক বিবেচনায়। সেক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি আমরা একমুখী বিক্রিয়া, আর আরেকটাকে বলতে পারি উভমুখী বিক্রিয়া। এই প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব, তোমরা পরবর্তীতে দেখতে পাবে। জাস্ট এটা মনে রাখো যে বিক্রিয়ার দিক বিবেচনায় আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি রাসায়নিক বিক্রিয়াকে। জাস্ট সিম্পলি জেনে রাখো একমুখী বিক্রিয়া শুধু এক পক্ষ থেকে আরেক পক্ষে বিক্রিয়া হবে, ওই বিপরীত বিক্রিয়াটা আর ঘটবে না। আর উভমুখী বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদক পরিণত হবে আর উৎপাদ থেকে বিক্রিয়কেও পরিণত হবে, একই সাথে দুইটা ঘটনাই ঘটবে। ওকে, এবার দেখো তাপের পরিবর্তন বিবেচনায়। তাপের পরিবর্তন বিবেচনায় এই তাপের পরিবর্তন বিবেচনায় আমরা রাসায়নিক বিক্রিয়াকে এখানেও দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তোমরা লিখো আমার সাথে, তাপোৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এক কথায় যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়ার ফলে তাপ শোষিত হয় বা যে বিক্রিয়ার ফলে উৎপাদ পরে তাপমাত্রা কমে যায় সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এর বিস্তারিত ব্যাখ্যা সামনে আসছে। আরেকটা ভাগে বিভক্ত করতে পারি, দেখো ইলেকট্রন স্থানান্তর বিবেচনায়। ইলেকট্রন স্থানান্তর বিবেচনায় এইখানে দেখো দুই ভাগে বিভক্ত করতে পারি। এখানেও ইলেকট্রন স্থানান্তর বলতে বোঝায়, তোমরা যখন আয়ন সম্পর্কে জানো কিনা, ইলেকট্রন একটা অণু থেকে আর একটা অণুতে যখন স্থানান্তরিত হয় সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রন স্থানান্তর বিবেচনা আমরা বলতে পারি। সেটা ইলেকট্রন স্থানান্তর বিবেচনা একটা পরবর্তীতে বিস্তারিত আরো ব্যাখ্যা আসতেছে। তুমি জাস্ট জেনে রাখো ইলেকট্রন স্থানান্তর বিবেচনায় আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা রেডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। আচ্ছা, রেডক্স বিক্রিয়া হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? তোমরা জারণ বিজারণ নাম এর আগে হয়তো শুনে থাকবে। এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। আর একটা হচ্ছে নন রেডক্স বা যেখানে জারণ বিজারণ হবে না, নন রেডক্স বিক্রিয়া। ওকে, এখন আবার এই রেডক্স বিক্রিয়াকে আমরা আরো চার ভাগে বিভক্ত করতে পারি। খেয়াল করো, এই রেডক্স বিক্রিয়াকে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি। প্রথম ভাগে আমরা লিখতে পারি এটা হচ্ছে দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। দ্বিতীয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রত্যেকটি বিক্রিয়ার ব্যাখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তারপরে লিখো সংযোজন বিক্রিয়া। আর লাস্টলি একটা ভাগে বিভক্ত করতে পারি, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ওকে, আর নন রেডক্সকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে অধঃক্ষেপণ, অধঃক্ষেপণ বিক্রিয়া, আর একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। ওকে, তাহলে আমরা
এই রাসায়নিক বিক্রিয়াকে আমরা তিনটা বিষয় বিবেচনায় আমরা বিভক্ত করতেছি এবং প্রত্যেকটি ভাগে আমরা উপভাগে আমরা বিভক্ত করলাম প্রত্যেকটাই। যেমন বিক্রিয়ার দিক বিবেচনায় একমুখী এবং উভমুখী, তাপের পরিবর্তন বিবেচনায় তাপ উৎপাদী এবং তাপহারী, এবং লাস্টলি ইলেকট্রন স্থানান্তর বিবেচনায় রেডক্স এবং নন রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া রেডক্স বলতে বোঝায়। রেডক্সের মধ্যে চারটি বিক্রিয়া আছে: দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। এগুলো আবার কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে ব্যাখ্যা আসতেছি। আর নন রেডক্স হচ্ছে অধঃক্ষেপণ এবং প্রশমন। আচ্ছা, এইবার দেখো, প্রথমে আমরা যেটি লিখেছিলাম বিক্রিয়ার দিক বিবেচনায় কি কি লিখছিলাম বলো তো? একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। এবার আসো, একমুখী বিক্রিয়াটা কি জিনিস লেখো। একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া বলতে কি বোঝায় খেয়াল করো। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হতে পারে কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে না। আবার বলতেছি সংজ্ঞাটা, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হতে পারে কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারবে না, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া। সহজ হিসাব, তুমি জাস্ট চিন্তা করো যে দেখো, বিক্রিয়ক থেকে উৎপাদ হইতেছে, বাট উৎপাদ থেকে বিক্রিয়ক হবে না। এটাকে আমরা কি বলবো জানো? একমুখী বিক্রিয়া। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সাপোজ ধরো যে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটকে যদি খোলা পাত্রে দিয়ে তুমি যদি তাপ দাও, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এই যে মানে কঠিন চুন এবং গ্যাসীয়তে পরিবর্তিত হতে দেখা যাবে। মানে ক্যালসিয়াম অক্সাইড যেই পদার্থটা আছে এটাতে পরিণত হতে দেখা যাবে এবং কার্বন ডাই অক্সাইড এই খোলা পাত্র থেকে উপরের দিকে অপসারিত হয়ে যাবে। তার ফলে কি হইতেছে, যে বিক্রিয়ক পদার্থ কি পুনরায় উৎপাদ পদার্থ পুনরায় বিক্রিয়কে পরিণত হইতে পারতেছে না। এই এখানে দেখো, আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি যে CaCO3, দেখো যে ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হবে যখন তুমি তাপ দিবা, এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে যখন তুমি তাপ দিবা, এবং খোলা পাত্র হওয়া লাগবে। তখন এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পুনরায় বিক্রিয়া করে এই ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হইতে পারবে না। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে কি হইতেছে, এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া। এই একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে খুব খেয়াল, এই যে মাঝখানে যে তীর চিহ্নটা হচ্ছে শুধু একমুখী হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন এই যে কোনো বিক্রিয়া একমুখী করানোর জন্য তোমার হচ্ছে কয়েকটি শর্ত তোমার জানা থাকা লাগবে। যেমন, এটা খোলা পাত্রে ব্যবহার করতে হবে, বদ্ধ পাত্রে করলেও হয়, বাট মানে এটা শর্ত বলা যায় না এক প্রকার। তুমি হচ্ছে এটা তুমি একমুখী বিক্রিয়া করা যাবে তিন ভাবে। একটা হচ্ছে খোলা পাত্র ব্যবহার করে করা যাবে, অধঃক্ষেপণ সৃষ্টি করে করা যাবে। এটা আমরা যখন অধঃক্ষেপণ বিক্রিয়া করব তখন তোমরা বিষয়টা আরো ভালোভাবে জানতে পারবে। আর উৎপাদ হতে কোনো পদার্থ অপসারণ করে মানে করা যাবে। খোলা পাত্রে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড কি হইতেছে, উপরে উঠে যাচ্ছে, যার ফলে কার্বন ডাই অক্সাইড পুনরায় ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হইতে পারতেছে না। কিন্তু দেখো, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হইতেছে, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি লিখি যে উভমুখী বিক্রিয়া,
উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয়, তাকে আমরা উভমুখী বিক্রিয়া বলবো। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটতেছিল, শুধু বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছিল, কিন্তু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক থেকে উৎপাদেও পরিণত হবে, আর উৎপাদ থেকে বিক্রিয়কেও পরিণত হবে। এখানে যদি লিখি, দেখো বিক্রিয়ক থেকে উৎপাদেও পরিণত হচ্ছে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হচ্ছে, মানে দুইটা ঘটনাই ঘটতেছে। এখন এই দুইটা ঘটনা তুমি একসাথে কিভাবে লিখতে পারো জানো, খেয়াল করো, বিক্রিয়ক থেকে উৎপাদেও পরিণত হইতেছে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কেও পরিণত হইতেছে। তুমি বিষয়টা এইভাবে তীর চিহ্ন দিয়ে, দুইটা তীর চিহ্ন দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে। এখন এই যে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার বিষয়টা, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, ঠিক আছে। এটাকে আমরা বলবো কি বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া। আর উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হওয়ার যে বিষয়টা, এটাকে আমরা বলবো পশ্চাৎমুখী বিক্রিয়া অথবা বিপরীতমুখী বিক্রিয়া। এটাকে আমরা বলবো পশ্চাৎমুখী বা বিপরীতমুখী। ওকে। আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি, এই যে আমরা দুইটা তীর চিহ্ন অলওয়েজ টাইম ব্যবহার করব। আচ্ছা, এখন যদি আমরা একটা উদাহরণ চিন্তা করি, দেখো আমরা এখানে একটা উদাহরণ লিখব। সাপোজ ধরো যে C2H5OH, C2H5OH এটা কিসের সংকেত বলো তো, এটা হচ্ছে ইথানলের সংকেত, মনে রাখবা। আচ্ছা, আর এর সাথে যদি CH3COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে, ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে কি হয় জানো, খেয়াল করো, এখানে উৎপন্ন হবে ইথাইল ইথানোয়েট এস্টার, যার সংকেত হচ্ছে CH3COOC2H5 এবং পানি। আচ্ছা, এইটা উৎপন্ন হবে, কিন্তু একই সাথে এই দুইটা উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়কে উৎপন্ন হয়, সেজন্য এটাকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া, ঠিক আছে ভাই। এরকম আরো একটা উদাহরণ যদি চিন্তা করো, যে H2I2 মানে হাইড্রোজেন এবং আয়োডিন, এই দুইটা বিক্রিয়া করে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড 2HI, এবং এই 2HI ভেঙে আবার হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়। আচ্ছা, এখন জানো যে তোমরা একটা বিষয় জেনে অবাক হবা, যে আসলে সব বিক্রিয়াই হচ্ছে উভমুখী, তবে কিছু বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার তুলনায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এত কম, যে এই যে সম্মুখমুখী বলতে যে এই H2 থেকে H2R এবং I2 বিক্রিয়া করে যে 2HI উৎপন্ন হচ্ছে, মানে এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার থেকে মানে এত বেশি যে বিক্রিয়াকে একমুখী মনে হয় আসলে, ঠিক আছে।
এখন এখানে উল্লেখ্য যে বিক্রিয়ক বলতে যে সকল পদার্থের কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে, যেগুলা বিক্রিয়ায় অংশ নেয় মূলত এবং বিক্রিয়া শেষে নিজে পরিবর্তিত হয়। আর উৎপাদ হচ্ছে বিক্রিয়কের পরিবর্তিত পদার্থ বা পদার্থ সমূহ। আচ্ছা, অনেক কথাবার্তা বললাম, এইবার আসো তাপের বিবেচনায় আমরা কি কি ভাগে ভাগ করছিলাম বলো তো? এক্স্যাক্টলি, একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন দেখো আমরা তাপোৎপাদী বিক্রিয়া সম্পর্কে একটু জানবো। তাপোৎপাদী বিক্রিয়া, এটার ইংরেজি নামটা তোমরা একটু জেনে রাখতে পারো, কাজে লাগবে। সেটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন। এই তাপোৎপাদী বিক্রিয়া বিষয়টা হচ্ছে যেই বিক্রিয়ার বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। আবার বলতেছি, যে যেই বিক্রিয়ায় তোর বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলবো? তাপোৎপাদী বিক্রিয়া। একটু লিখে দিই, তোমরা একটু লিখে নাও যে যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হওয়ার সময় উৎপাদে পরিণত হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হয়, এটা ইম্পর্টেন্ট, যে তাপ শক্তি উৎপন্ন হয় এটাকে আমরা বলবো তাপোৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এরা যদি একটা উদাহরণ চিন্তা করি, সাপোজ যদি তোমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুইটা বিক্রিয়া করাও লোহার উপস্থিতিতে, তাহলে কি হয় একটু দেখো। নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুইটা বিক্রিয়া করালে তোমার যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো অ্যামোনিয়া, ঠিক আছে। এটা একটা উপমুখী বিক্রিয়া, এটা হচ্ছে তোমার লোহার উপস্থিতিতে হবে। এবং এই বিক্রিয়ায় কি হয় জানো? এই বিক্রিয়ায় তোমার তাপ শক্তি উৎপন্ন হয় 92 কিলোজুল। এখন এই যে এটা এখানে তোমার হচ্ছে মানে একটা নিয়ামক হিসেবে কাজ করে হচ্ছে 250 থেকে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আচ্ছা, এই এফিটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে কি হইতেছে যে এই N2 এবং H2 মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এখানে তোমার 92 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হইতেছে, তার মানে এটা কি একটা তাপোৎপাদী বিক্রিয়া। এখন একটা বিষয় আসো, যে এখানে এই এফিটকে আমরা কি বলতেছি? প্রভাবক। প্রভাবক জিনিসটা কি ভাইয়া? এই প্রভাবক হচ্ছে ওই সকল রাসায়নিক পদার্থ যারা বিক্রিয়ায় অংশ নেয়, বিক্রিয়ায় অংশ নিয়ে বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় একটু আসো, আমরা এখানে দেখলাম যে 92 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হইতেছে। এখন এই যে তাপের তো একটা পরিবর্তন হইতেছে তাই না, তাপ শক্তি উৎপন্ন হইতেছে এখানে, এই যে তাপের যে পরিবর্তন, এই তাপের পরিবর্তনকে আমরা কি নামে ডাকবো জানো?
তাপহারী বিক্রিয়ার যাওয়ার আগে এটি একটু জেনে নাও। আমরা এটাকে বলবো যে বিক্রিয়া তাপ। ঠিক আছে, এটাকে আমরা বলবো বিক্রিয়া তাপ। তাহলে ভাই বিক্রিয়া তাপ জিনিসটা কি? একটা রাসায়নিক বিক্রিয়া, একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে তাপের যে পরিবর্তন হয় তাকে আমরা বিক্রিয়া তাপ বলবো। টি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে তাপের যে পরিবর্তন হয় তাকে আমরা বিক্রিয়া তাপ বলবো। তাপের যে পরিবর্তন হয়। আচ্ছা, এই বিক্রিয়া তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি জানো? খুবই ইম্পর্টেন্ট, এই বিষয় থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসে সৃজনশীলে। এটা বিস্তারিত আমরা পরবর্তীতে আরো জানবো, আপাতত বেসিকটা একটু জেনে রাখো। সেটা হচ্ছে ডেল এইচ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে তাপ যদি উৎপন্ন হয় সেক্ষেত্রে আমরা এই ডেল এইচ এর মান কি লিখবো জানো? ঋণাত্মক। খুবই ইম্পর্টেন্ট, লিখে দিচ্ছি, লিখে নাও। তাপ উৎপাদন হলে ডেল এইচ এর মান হবে নেগেটিভ বা ঋণাত্মক। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা। তার মানে আমরা আগে যে সমীকরণটা লিখেছি, এই সমীকরণে তাপ তো উৎপন্ন হইতেছে, তাই না? তার মানে এখানে ডেল এইচ এর মান কি হবে বলো? এই সমীকরণে ডেল এইচ সমান -90 কিলোজুল, 92 কিলোজুল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আসো তাপহারী বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ঠিক আছে, দেখো তাপহারী বিক্রিয়া। এখন আসলে তাপহারী বিক্রিয়াটা কি? খুবই সিম্পল, যেই রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তি শোষণ ঘটে তাকে আমরা তাপহারী বিক্রিয়া বলবো। মানে যে রাসায়নিক বিক্রিয়া তাপমাত্রা হারাইতেছে সেটাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। একটু খেয়াল করো, একটা সমীকরণ যদি লিখি, দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয় জানো? এটা একটা উপমুখী বিক্রিয়া, উৎপন্ন হয় নাইট্রাস অক্সাইড। এবং কিন্তু এখানে 180 কিলোজুল তাপ 180 কিলোজুল তাপ শোষিত হয়। ঠিক আছে, মানে এখানে 180 কিলোজুল তাপ শোষণ হইতেছে, সেজন্য এটা একটা তাপহারী বিক্রিয়া। এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, N2 প্লাস H2 2NO, যেখানে ডেল এইচ এর মান, খুব খেয়াল করো এখানে ডেল এইচ এর মান কি হবে, নেগেটিভ না পজিটিভ? এক্স্যাক্টলি, ডেল এইচ এর মান এখানে পজিটিভ হবে, কারণ এখানে তাপ হারী বিক্রিয়া। মনে রাখবা তাপ হারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান পজিটিভ, আর তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদন হলে সেক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ। ঠিক আছে, ডেল এইচ এর মান কেন পজিটিভ হলো, ডেল এইচ এর মান কেন নেগেটিভ হলো, এটা আমরা এখন জানবো। তাহলে তোমরা মানে বিষয়টা একটু দেখো যে ডেল এইচ এর মান কেন নেগেটিভ হলো। ডেল এইচ সমান কি জানো?
ডেল এইচ হচ্ছে তো বিক্রিয়া তাপ। এখন এই ডেল এইচ মানে হচ্ছে, একটু তোমরা লিখে নাও যে ডেল এইচ সমান পুরাতন বন্ধন ভাঙার জন্য মোট শক্তি। দেখো, পুরাতন বন্ধন ভাঙার জন্য মোট শক্তি মাইনাস নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি। নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি, ডেল এইচ সমান পুরাতন বন্ধন ভাঙার জন্য মোট শক্তি এবং নতুন বন্ধন গঠনে নির্গত শক্তির ডিফারেন্স। এখন দেখো যে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হইতেছে, মানে তাপোৎপাদী বিক্রিয়ায়, এইখানে তোমার ডেল এইচ এর মান কি নেগেটিভ। তার মানে কি বুঝাইতেছে, যে এই যে 92 কিলোজুল তাপমাত্রা তো উৎপন্ন হয়েছে, এখন এই যে নতুন যে বন্ধন গঠিত গঠিত হবে, এই যে NH3 এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে নতুন একটা বন্ধন তো গঠন হবে। এই যে নতুন বন্ধন গঠিত হওয়ার জন্য নির্গত যে মোট শক্তিটা, এখানে কি হবে, বেশি হবে, মানে বেশি দরকার হয়। ঠিক আছে, এখানে নতুন বন্ধন গঠনের জন্য মোট যে শক্তিটা প্রয়োজন সেটা হচ্ছে একটু বেশি দরকার হয়, আর এই বন্ধনটা ভাঙার জন্য যে শক্তিটা প্রয়োজন সেটা কম দরকার হয়। সেজন্য এখানে ডেল এইচ এর মান আসে নেগেটিভ, কারণ আমরা ডেল এইচ মান কি জানি, পুরাতন বন্ধন ভাঙার জন্য মোট শক্তি এবং নতুন বন্ধন মাইনাস নতুন বন্ধন গঠনের জন্য নির্গত শক্তি। তাহলে এখানে যে 92 কিলোজুল, এই 92 কিলোজুল তাপমাত্রা এখানে মানে উৎপন্ন হইতেছে, ঠিক আছে, মানে বের হয়ে যাইতেছে, নির্গত হয়ে যাইতেছে। মানে বিষয়টা বুঝতে পারছো, নতুন বন্ধন গঠনের জন্য নির্গত মোট শক্তি কিন্তু বেশি দরকার আমার এই যে এই সমীকরণের ক্ষেত্রে, আর পুরাতন বন্ধন ভাঙার জন্য যে মোট শক্তিটা আছে সেটা কম দরকার, সেজন্য ডেল এইচ এর মানে এখানে কি হবে, নেগেটিভ হবে। কিন্তু এইখানে আবার ভিন্ন কথা, এইখানে আবার তোমার পুরাতন বন্ধন ভাঙার জন্য মোট শক্তিটা আমার কি বেশি প্রয়োজন, আর নতুন বন্ধন গঠনের জন্য নির্গত শক্তিটা আমার কম প্রয়োজন, সেই জন্য আমার ডেল এইচ এর মানে এখানে আসবে পজিটিভ। এই জন্য তাপোৎপাদী বিক্রিয়ায় অলওয়েজ টাইম ডেল এইচ এর মান আসবে নেগেটিভ, এবং তাপহারী বিক্রিয়ায় অলওয়েজ টাইম ডেল এইচ এর মান আসবে পজিটিভ। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা বাকি যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, যেখানে তোমার ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রন পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা যে বিক্রিয়াগুলো ভাগ করেছি সেই বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।